ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা নাম্বার সিস্টেম শুরু করছি এবং ধীরে ধীরে প্রথমে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। রাইট, নাম্বার সিস্টেম একটা অনেক বড় চ্যাপ্টার, তো আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারটাকে শেষ করব। ফার্স্ট টু এন্ড তোমরা প্রত্যেকটা কনসেপ্ট খাতায় নোট ডাউন করবে। এর বাইরের কনসেপ্টের কোনো অঙ্ক পরীক্ষা হলে নাম্বার সিস্টেম থেকে আসবে না। যেমন নাম্বার সিস্টেম যদি আমি বলি, প্রথমে জানতে হবে নাম্বার কি, সংখ্যা কী। নাম্বার বা সংখ্যা কী এটা জানতে হবে প্রথমে। তাহলে তোমরা তোমাদের গণিতের জন্য বা অঙ্ক করার সাপেক্ষে যে জিনিসগুলো ব্যবহার করো এখনো অবধি যেগুলো তোমরা দেখেছো সবই নাম্বার। যেমন আমি উদাহরণস্বরূপ যদি দেই, 1 এটা একটা নাম্বার, 2 এটা নাম্বার, 3 এগুলো হচ্ছে নাম্বার। এগুলো তোমরা গোনার ক্ষেত্রে ব্যবহার করো, পূর্ণ সংখ্যা। তারপরে যদি আমি দেই 0.1, 2.3, 4.5 এই ধরনের দশমিকগুলোকেও তোমরা ইউজ করো, তাহলে এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। যেমন 2/3, 4/5, 8/3 এই ধরনের ভগ্নাংশগুলোও তোমরা ইউজ করো, তাহলে এগুলো ভগ্নাংশ। যেমন অঙ্ক করার সুবিধার্থে তোমরা কোনো কোনো সময় কোনো কিছু রুট করো, 2, 5 এটাকে তো করা যাবে। আবার কিছু কিছু আছে যেগুলোকে রুট করা যায় না, যেমন 17 যদি দিয়ে দেই এটাকে রুট করা যাবে না। তাহলে এগুলোও এক ধরনের সংখ্যা, যেগুলোকে অমূলদ সংখ্যা বলে। যদি ইনফ্যাক্ট √25 একটা মূলদ সংখ্যা, √17 একটা অমূলদ সংখ্যা। যেমন যদি হায়ার পড়াশোনা করে থাকো তাহলে তোমরা পাই দেখতে পেয়েছো, ইকে দেখতে পেয়েছো, এগুলোও এক ধরনের সংখ্যা। তাহলে এগুলো সবই হচ্ছে তোমাদের সংখ্যা। যেমন তোমরা লগ দেখতে পেয়েছো, লগ লগ 2 বেস যদি আমি দিয়ে দেই, কিংবা লগ লগ 310 এগুলো দিয়ে দিই, এগুলোও সংখ্যা, এগুলোও নাম্বার। তাহলে তোমরা যেটা জানতে সেটা খানিকটা অর্থে ভুল জানতে। নাম্বার অঙ্ক করার সুবিধার্থে যেগুলো ইউজ হয় সেগুলো সবই হচ্ছে নাম্বার। তাহলে এগুলো সব কিসের উদাহরণ বলো? এগুলো সব নাম্বারের উদাহরণ। আমি কি বললাম? নাম্বারের উদাহরণ। নাম্বারের উদাহরণ। জাস্ট কি করতে হবে বলো? এই নাম্বারটাগুলোকে কি করতে হবে? জাস্ট ক্লাসিফাই করাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন কাজ। এই নাম্বারগুলোকে ক্লাসিফাই করতে হবে, মানে কোন নাম্বারটাকে আমরা কি বলবো, কোনটাকে পূর্ণ সংখ্যা বলবো, কোনটাকে দশমিক বলবো, কোনটাকে মূলদ সংখ্যা বলবো, কোনটাকে অমূলদ সংখ্যা বলবো, এগুলোকে ক্লাসিফাই করাই আমাদের কাজ। আরও কিছু সংখ্যা আছে যেগুলো কাল্পনিক সংখ্যা, যেগুলো উদাহরণ আমি তোমাদেরকে দিলাম না, যেগুলো দরকারও নেই। ঠিক আছে? তাহলে নাম্বারকে আমরা দুই ভাগে মেনলি ভাগ করব। কি বললাম? নাম্বারকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করব। সংখ্যাকে অঙ্কের শুরুই নাম্বার সিস্টেম থেকে দুই ভাগ করব। একটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এটারই বাংলা মানে হচ্ছে বাস্তব সংখ্যা। রাইট। আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার বা এটার নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা সম্পর্কে তোমাদের আমি ইন্ট্রোডিউসই করাবো না, তোমাদের জানাবোই না ওটা কি, কারণ তোমরা এখনও পর্যন্ত দেখোনি আর ওটা প্রয়োজনও নেই। তাহলে আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা নিয়ে শুধুমাত্র স্টাডি করব আমাদের এই নাম্বার সিস্টেমে। তো এখানে যে নাম্বারগুলোর উদাহরণ আমি দিয়েছি এই সার্কেলটার মধ্যে, এখানে যা দেখতে পাচ্ছ তুমি সব বাস্তব সংখ্যা। আমি তো বললাম তোমরা কাল্পনিক সংখ্যা দেখোই নি, তো তোমরা অঙ্ক করার সুবিধার্থে বা অঙ্ক করার প্রয়োজনে যেগুলো ইউজ করো, দে আর অল রিয়েল নাম্বারস, তারা সমস্তই বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করব। তাহলে এই বক্সের মধ্যে, এই যে সার্কেলটার মধ্যে সবাই বাস্তব সংখ্যা। তাহলে আর একটু ভালো করে আমি যদি বলতে চাই, এই যে এখানে যে উদাহরণগুলো দিয়েছি সব আর রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারসকে আমরা দুটো ভাগে ভাগ করব। খুব ভালো করে শোনো, দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে মূলদ সংখ্যা,
মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এত ডিটেলসে কেউ কোনো দিন বলবে না, সুতরাং একদম বেসিক থেকে শিখে নাও। অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যেটা, সেটাকে আমরা ইংলিশে বলি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার তোমরা বাংলায় মনে রেখো, রেশনাল নাম্বার। আর অমূলদ সংখ্যা যেটা, সেটাকে আমরা বলি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, রাইট। এবার মূলদ সংখ্যার একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। মূলদ সংখ্যা আমরা কোনগুলোকে বলবো, দ্যাট মিন্স ডেফিনেশনটা কি মূলদ সংখ্যার, ভালো করে শোনো। ডেফিনেশনটা কি মূলদ সংখ্যার? ডেফিনেশন হচ্ছে যেটাকে, যে সংখ্যাটাকে পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যায়, হোয়ার যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ কিন্তু জিরো নেওয়া যাবে না, যে সংখ্যাটাকে এইভাবে প্রকাশ করা যাবে সেই সংখ্যাটা হলো মূলদ সংখ্যা। যেমন তোমাদের যদি আমি একটু উদাহরণ দিই, উদাহরণস্বরূপ অ্যাজ ফর এক্সাম্পল উদাহরণ দিলাম, বললাম 8, বলো তো এটা মূলদ না অমূলদ? তোমরা বলবে স্যার এটাকে 8/1 এইরকমভাবে লেখা যায়। দ্যাট মিন্স পি বাই কিউ আকারে লেখা যায়। তাহলে 8 একটা কি বলো, মূলদ সংখ্যা। 8 তাহলে একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। সিমিলারলি তুমি যে কোনো সংখ্যা নেবা, সেটাকে তো তুমি বাই 1 আকারে লিখতেই পারবা, যেমন 7 নিলে 7/1 আকারে লেখা যাবে, তাহলে 7 একটা মূলদ সংখ্যা। বোঝা গেল? আমি তোমাদেরকে আবার একটা উদাহরণ দিলাম, আমি তোমাদের একটা ভগ্নাংশ দিলাম 2/3, বললাম বলো তো এটা মূলদ না অমূলদ? তোমরা বলবা স্যার এটা তো অলরেডি পি বাই কিউ এই আকারে সাজানোই আছে, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তোমাদেরকে আমি একটা দশমিক নিলাম, বললাম বলো তো 0.2 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? তোমরা বলবা স্যার এটাকে 2/10 এই আকারে লেখা যায়, দ্যাট মিন্স পি বাই কিউ আকারে লেখা যাও। কেউ যদি এটাকে ছোটও করে 1/5 লিখবে তো সে, তাহলে পি বাই কিউ এই আকারে লিখতে পারছে কিনা, সে এটাকে পি বাই কিউ এই আকারে লিখতে পারলো কিনা, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তো আমি তোমাদেরকে একটা দিলাম, আমি বললাম বলো তো 25 মূলদ না অমূলদ? তোমরা বলবা দাদা 25কে যদি আমি এটাকে স্কোয়ার রুট করি তাহলে 5 পাবো, আর 5কে 5/1 এই আকারে লিখতে পারবো, তাহলে √25 একটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো বোঝা গেল? তার মানে এই বক্সে যদি তুমি দেখো তাহলে 1, 2, 3 এগুলো কিন্তু মূলদ সংখ্যা। 0.1, 0.2 এগুলোকে সব পি বাই কিউ আকারে লিখতে পারবা, মূলদ সংখ্যা। 2/3 যেগুলো ভগ্নাংশ দেওয়া আছে সেগুলোও মূলদ সংখ্যা। এখানে দুটো দেওয়া আছে, একটা √25, এইখানে দেখো একটা √25 দেওয়া আছে, √25টাকে তুমি 5 বানাতে পারবে, তাহলে 5কে পি বাই কিউ আকারে লিখতে পারবে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। বাট কিন্তু √17কে কিন্তু তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না, √17কে তুমি স্কোয়ার রুটও করতে পারবে না আর লিখতেও পারবে না, তাহলে √17 একটা অমূলদ সংখ্যা। তাহলে যদি আমি বলি অমূলদ সংখ্যার ডেফিনেশন কি, অমূলদ সংখ্যার ডেফিনেশন কি? মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, এটাকে কি বলো, পি বাই কিউ আকারে লেখা যাবে না, আকারে লেখা যাবে না। দেখো সবাই, যাবে না। যেমন যেমন উদাহরণস্বরূপ আমি যদি দিই √17, এটাকে তুমি স্কোয়ার রুট করে কিছু লিখতেই পারলে না, তো সেটাকে পি বাই কিউ আকারে কীভাবে লিখবে? তাহলে এটাকে করা যাবে না। সেরকমভাবে যত অমূলদ সংখ্যা আছে, যেমন √31 দিয়ে দিলাম, করতে পারবে না, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। √19 দিয়ে দিলাম, করতে পারলে না, এগুলো মূলদ সংখ্যা। তাহলে এইগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। তারপরে পাই কি? পাই একটা অমূলদ সংখ্যা, মনে রাখবা। মনে রাখবো অমূলদ সংখ্যা। তারপরে যেগুলো উদাহরণ দিয়েছি, লক 2 বেস এটা অমূলদ সংখ্যা। লক 3 বেস 10 এগুলো সব অমূলদ সংখ্যা। তবে একটা জিনিস মাথায় রাখবা, নোট, এখান থেকে একটা নোট একটা জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিসটা মাথায় রাখতে হবে? নোট যদি কোথাও পাই লেখা থাকে তাহলে সেটা ডেফিনেটলি অমূলদ সংখ্যা, কিন্তু কোথাও যদি পায়ের পরিবর্তে 22/7 লেখা থাকে তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা,
সেটা কিন্তু মূলত সংখ্যা। কারণ 22/7 সেটা তো p/q আকারে লেখা আছে, তাই না? তাহলে সেটা একটা মূলত সংখ্যা। আশা করি মূলত অমূলত তোমরা বুঝে গেছো কি। এবার দেখো, আমি ফার্দার এই মূলত সংখ্যাগুলো নিয়ে আলোচনা করেছি। মূলত সংখ্যাগুলো নিয়ে আলোচনা করছি। মূলত সংখ্যাগুলোকে নিয়ে আলোচনা করছি। মূলত সংখ্যা কি? তাহলে মূলত সংখ্যা কি আমি একটু ডেফিনেশন যদি বলি, এখানে দেখো সবাই, ডেফিনেশন যদি বলি, ডেফিনেশন কি মূলত সংখ্যার? যেটাকে p/q আকারে কি করা যায় বলো? আকারে লেখা যায়, লেখা যায়, সেটা হচ্ছে মূলত সংখ্যা। উদাহরণস্বরূপ আমি কি কি নিয়েছি? উদাহরণস্বরূপ আমি নিয়েছি যত 1, 2, 3 যত সংখ্যা আছে, -1ও কিন্তু হবে, হ্যাঁ, -1, -2, 0, এগুলো সব হচ্ছে মূলত সংখ্যার উদাহরণ। আরও উদাহরণ কি হতে পারে? ভগ্নাংশ, যে কোনো ধরনের ভগ্নাংশ মূলত সংখ্যার উদাহরণ। আরও কি হতে পারে? যে কোনো ধরনের দশমিক ভগ্নাংশ মূলক সংখ্যার উদাহরণ। এগুলো সব মূলত সংখ্যার উদাহরণ। তাহলে মূলত সংখ্যা কি আমরা বুঝে গেলাম। মূলত সংখ্যা কী জিনিস কিন্তু আমরা বুঝে গেছি। এই মূলত সংখ্যাগুলোকে ফার্দার ক্লাসিফাই আমরা করব। মূলত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, সবসময় মনে রাখবা। মূলত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, সবসময় মনে রাখবা। মূলত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি? মূলত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, গোটা গোটা সংখ্যা 1, 2, 3, দ্যাট মিন্স পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেগুলোকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার। কি বললাম? যেগুলোকে বলা হয় ইংরেজিতে বলা হয় ইন্টিজার। আর হচ্ছে আরেকটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো বলো? পূর্ণ সংখ্যা কোনগুলো? মূলত সংখ্যাকে যদি ভাগ করি, পূর্ণ সংখ্যা মানে এই বক্সের দিকে তাকাও। পূর্ণ সংখ্যা কোনগুলো? এই বক্সের দিকে দেখো, এই বক্সের দিকে দেখো। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0, 1, 2, 3। তাহলে এর মধ্যে কি থাকবে? তাহলে যদি অসীম থেকে শুরু হবে, অসীম -ইনফিনিটি থেকে শুরু হবে, যত সংখ্যা আছে -100, -10, -5, -3, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে করে ডট 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 করে ইনফিনিটি অবধি চলে যাবে। যত সংখ্যা আছে গোটা গোটা সংখ্যা, সেগুলোকে পূর্ণ সংখ্যা বলবো। দ্যাট মিন্স এই যে এইটুকুটা হচ্ছে আমাদের কি সংখ্যা বলো? এই যে এখানে দেখো, এইটুকুটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। বাদ বাকি যা আছে সব ভগ্নাংশের মধ্যে পড়বে, রাইট? যেমন ভগ্নাংশ যদি দেওয়াই থাকে 2/3, এগুলো সব ভগ্নাংশ। 4/5 এগুলো ভগ্নাংশ। 0.10 এটাও কিন্তু একটা ভগ্নাংশ। নাম কি? দশমিক ভগ্নাংশ। যে কোনো দশমিককে ভগ্নাংশে কনভার্ট করা যায় কি না? যেমন 0.10 যদি থাকে, তাহলে এটাকে তুমি লিখতে পারবে কি না 10/100? তাহলে সেটা আলটিমেটলি ভগ্নাংশ কি না? ভগ্নাংশই। তাহলে যে কোনো দশমিকটাও কী হয় বলো? ভগ্নাংশের মধ্যে পড়ে। 4.5 ভগ্নাংশের মধ্যে পড়ে। আশা করি মূলত সংখ্যার ক্লাসিফাই তোমাদের আমি করে দিতে পেরেছি। মূলক সংখ্যাকে দুটো ভাগে ভাগ করবে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, এবার দেখো এখান থেকে মাইনাস, যার যার সামনে মাইনাস থাকবে, মাইনাস থাকবে, মাইনাস এই অবধি, মাইনাস অবধি যারা আছে তাদেরকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে তাদের আগে তো নেগেটিভ আছে, তাই না? তার মানে ঋণাত্মক, তারা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য যাকে দেখতে পাচ্ছ, এ ঋণাত্মক না ধনাত্মক না, এর নামই শূন্য। যেমন তোমার একটা নাম আছে, তাহলে ওই জিনিসটার নাম হচ্ছে শূন্য। আর এরা হচ্ছে সব ধনাত্মক মানে পজিটিভ, ধনাত্মক মানে পজিটিভ পূর্ণ সংখ্যা। হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওর নাম শূন্য, আর এর নাম ধনাত্মক পূর্ণ সংখ্যা।
এবার একটা জিনিস তোমরা নোট ডাউন করো, আশা করি এই অবধি তোমরা একদম সুন্দর করে বুঝতে পেরেছো। একটা জিনিস নোট ডাউন করো, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা কি বলো, প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা, প্রকৃত সংখ্যা, এদের মধ্যে কারা থাকবে? এদের মধ্যে তারাই থাকবে, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো থাকবে হচ্ছে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। এখান থেকে এইটুকুকে বলা হয় হচ্ছে ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? তাহলে 1, 2, 3 এইভাবে শুরু করে 100, 200, 1 কোটি, 2 কোটি করতে করতে যতই তুমি সংখ্যা পাবে সেগুলো সব হচ্ছে ন্যাচারাল বা প্রকৃত সংখ্যা বলা হয়। এদেরকে একটা ফার্দার ক্লাসিফাই করা হয়েছে। বোঝা গেল? আর অনেক সময় একটা সংখ্যা আসে, সেটা হচ্ছে হোল নাম্বার। এই দুটো নোট ডাউন করে রেখে দেবে, হোল নাম্বার। হোল নাম্বারের মধ্যে করা থাকবে এই যে প্রকৃত সংখ্যাগুলো আছে সেগুলো সব নিয়ে নেবে, সাথে একটা জিরো ইনক্লুড করে দেবে। 0, 1, 2, 3 এইগুলোকে সবাইকে একসঙ্গে কি বলা হয়? হোল নাম্বার। বোঝা গেল? তাহলে ন্যাচারাল নাম্বার উইথ জিরো ইজ কল্ড হোল নাম্বার, মানে সম্পূর্ণ যত সংখ্যা আছে সম্পূর্ণ সংখ্যা হোল নাম্বার। বাস বাস এই অবধি তোমাদের জানতেই হবে। আশা করি তোমরা বুঝে গেছো। ফার্দার একটা নেক্সট কনসেপ্ট আছে, তারপরেই আমরা অঙ্কে চলে যাব এবং দেখব এই চ্যাপ্টার থেকে কোন ধরনের অঙ্ক পরীক্ষা হলে আসে। এবার যেগুলো ন্যাচারাল নাম্বার নিয়েছি, এখানে ভালো করে দেখো তো ন্যাচারাল নাম্বার কাদেরকে বলা হয়েছে। এখানে ভালো করে দেখো ন্যাচারাল নাম্বার কাদেরকে বলা হয়েছে। 1 থেকে শুরু করে 2, 3 শুরু করে ইনফিনিটি অবধি, পজিটিভ ইনফিনিটি অবধি, অসীম সংখ্যক অবধি, 1, 2, 3, 4, 5, 6, 7, 200, 300, 1 লাখ, 2 লাখ, 3 কোটি, 4 কোটি, যত গুনতে পারো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা। তাহলে এই ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করব, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন পরীক্ষা আসবেই আসবে। ন্যাচারাল নাম্বার বা বাংলায় যেটাকে বলা হয় প্রকৃত সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা, রাইট? ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যার মধ্যে কারা বলো দেখি? 1 থেকে শুরু করে, 2 থেকে শুরু করে, 3 থেকে শুরু করে, এই যে গোনার প্রয়োজনে যেগুলো তোমরা ইউজ করো সেগুলোকেই বলা হয় হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে এরা হচ্ছে সব ন্যাচারাল নাম্বার। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে সবাই ন্যাচারাল নাম্বার। তাহলে তোমরা বুঝেই গেছো কারা ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে ন্যাচারাল নাম্বার আছে, এই ন্যাচারাল নাম্বারকে 3 ভাগে ভাগ করা যায়। এটাই লাস্ট ডিভিশন এখনকার মতে, ন্যাচারাল নাম্বারকে ভাগ করা যায়। সেটা কি? ন্যাচারাল নাম্বারকে 3 ভাগ করা যায় কীভাবে? এই ন্যাচারাল নাম্বারকে 3 ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে মৌলিক সংখ্যা, তোমরা ছোটোবেলায় শিখেছো, মুখস্থ করেছো, আজকে জানবে আসল জিনিসটা কি মৌলিক সংখ্যা, যেটাকে ইংলিশে বলা হয় প্রাইম নাম্বার, PRIME, প্রাইম নাম্বার। আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা যেটাকে ইংলিশে বলা হয় কম্পোজিট নাম্বার। আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করো, কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার। আর এখান থেকে এক ইটসেলফ, এককে, এক, এই যে একটা দেখতে পেয়েছো, এই একটা, এই এককে না মৌলিক সংখ্যার ঘরে রাখতে পারা হয়েছে না যৌগিকের ঘরে রাখতে পারা হয়েছে, তার জন্য এককে আলাদা করে রাখা হয়েছে। তাহলে 3টাকে ভাগ করা গেল, এক ইটসেলফ একটা ভাগ, আর একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ করা যায় না। যেমন উদাহরণস্বরূপ আমি যদি তোমাদের নেই, আমি যদি বলি বলো তো 7টা কি, তোমরা বলবা দাদা 7কে
1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 7কে ভাগ করা যায় না, তার জন্য 7 একটা মৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি 13, বলো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তোমরা বলবে দাদা 1 এবং 13 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই যেটা দিয়ে তুমি ভাগ করতে পারবে। যেমন তোমাকে যদি বলি আমি 37, বলো, তাহলে 37টাও সেম, তুমি অন্য কোনো সংখ্যা পাবে কি? পাবে না। তাহলে এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যার উদাহরণ। আর যৌগিক সংখ্যার উদাহরণ কোনগুলো? যেগুলোকে 1 এবং ওই সংখ্যাটা ছাড়াও অন্য কাউকে দিয়ে ভাগ করা যায়। যেমন আমি বললাম 8, বলো দেখি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তুমি বলবা দাদা 1 এবং 8 দিয়ে তো এটাকে ভাগ করা যায়ই, তাছাড়াও একে আমি 2 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়েও ভাগ করতে পারবো, তার জন্য এটা যৌগিক সংখ্যা হয়ে গেল। যদি বলি আমি 21, বলো তোমরা দাদা এটাকে 1 এবং 21 দিয়ে তো ভাগ করা যায়ই, তার ছাড়াও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 7 দিয়ে ভাগ করতে পারবো, তার জন্য এটা যৌগিক সংখ্যা হয়ে গেল। 12, এটাকে 1 এবং 12 ছাড়াও তুমি কী দেবে? 1 এবং 12 দিয়ে তো ভাগ করা যায়ই, তা সত্ত্বেও তুমি এটাকে কত দিয়ে ভাগ করতে পারবে? এটাকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে, 3 দিয়ে ভাগ করতে পারবে, 4 দিয়ে ভাগ করতে পারবে, 6 দিয়ে ভাগ করতে পারবে, তার জন্য এগুলো যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? এই টোটাল, শোনো আমার কথা ভালো করে, এই টোটাল ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক তোমরা বুঝতে পারছো? পারবে ক্লাসিফাই করতে? তাহলে আমরা অঙ্ক শুরু করে দেবো। ঠিক আছে, চলো দেখো প্রথম অঙ্ক কী বলেছে। দেখো এটা পরীক্ষায় এসছে, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, এবং তোমরা যদি বুঝে গিয়ে থাকো আমার থিওরিগুলো, তাহলে এই অঙ্কটা ডেফিনেটলি তুমি পারবে। অঙ্কটায় কি বলেছে? পাই এবং 22/7 হলো উভয়ই মূলদ সংখ্যা, নাকি উভয় সর্বদা অমূলদ সংখ্যা? পাই হলো মূলদ সংখ্যা আর 22/7 হলো অমূলদ সংখ্যা, পাই হলো মূলদ সংখ্যা, 22/7 হলো অমূলদ সংখ্যা। দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, যদি আমি পাই ভাবি, পাইটাকে আমি ডিরেক্ট বলে দিয়েছিলাম একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর 22/7 এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন দাদা মূলদ সংখ্যা? কারণ এটাকে তো P/Q আকারে লেখা গেছে, তাই না? এটা তো P/Q আকারেই দেওয়া আছে ইনফ্যাক্ট, তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে দেখো পাই অমূলদ হবে আর 22/7 মূলদ সংখ্যা হবে। দ্যাট মিন্স অপশন ডি কারেক্ট আনসার। বুঝেছ? চলো নেক্সট অঙ্কটা করছি। বলেছে জিরো সংখ্যাটা কি? জিরো সংখ্যাটি কি তোমার কাছ থেকে জানতে চেয়েছে। অপশানগুলো পড়ো। বলেছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। এবার দেখো আমরা একটু ডেফিনেশনগুলো দেখে নিই। পূর্ণ সংখ্যার নামই কিন্তু অখণ্ড সংখ্যা, কারণ এটা খণ্ড নয়, এটা গোটা গোটা আছে, তার জন্য মনে রাখবে এটার নামই কিন্তু অখণ্ড সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যেই তো জিরো ছিল, জিরো তো একটা পূর্ণ সংখ্যাই না, তাহলে জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে জিরো পূর্ণ সংখ্যা, কিন্তু একটা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা একই জিনিস, অখণ্ড সংখ্যা কিন্তু একই জিনিস, সেম জিনিস। কিন্তু অখণ্ড মানে কি? পূর্ণ মানে কি? গোটা। অখণ্ড মানেও গোটা, যেটা গোটা গোটা আছে, যেটা ভাঙা নেই, দশমিকে নেই, ভগ্নাংশে নেই। তাহলে পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যা, বোঝা গেল? তাহলে এটা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হবে। তাহলে প্রথম অপশানে বলেছে এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা কিন্তু হবে না। এবার দেখো আমি তোমাদেরকে যা যা উদাহরণ দিয়েছি সব বাস্তব সংখ্যা, আমি তোমাদেরকে অবাস্তব সম্পর্কে কিছু বলিনি। সুতরাং এখানে যে বলেছে শূন্য বাস্তব সংখ্যা নয়, আমি তো তোমাদেরকে যা করাচ্ছি সেটা তো রিয়েল নাম্বারের মধ্যেই আছে, তাই না? আমি তোমাদেরকে ইমাজিনারি নাম্বার করাইনি। তাহলে যা করাবো এই চ্যাপ্টারে সবই পূর্ণ সংখ্যা। তুমি যা দেখেছো, তোমার চোখ দিয়ে তুমি যে সংখ্যা দেখেছো অঙ্ক করার জন্য যা ইউজ করো, শূন্য, দশমিক, যোগ, বিয়োগ, লগ, পাই, তুমি যাই ইউজ করো না কেন সবই বাস্তব। বোঝা গেল আমি কি বললাম? তাহলে এরা যে বলেছে জিরো বাস্তব সংখ্যা নয়, তাহলে এটাও ভুল বলেছে। এবার কি বলেছে? বলেছে পূর্ণ সংখ্যা
কিন্তু মূলদ নয় বলেছে। মূলদ আর অমূলদের মধ্যে এখন আমরা এসে পড়ে গেছি। এবার মূলদ আর অমূলদের আমরা ডেফিনেশনটা দেখি কোথায় আছে। এখানে দেখো, যখন মূলদ সংখ্যার উদাহরণ আমরা নিয়েছি, এটা তো মূলদ সংখ্যারই প্রকারভেদ, তাই না? মূলদ সংখ্যারই তো প্রকারভেদ এটা, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যেই তো শূন্য ঢুকে আছে, তাহলে এটা তো মূলদ সংখ্যা, শূন্য তো মূলদ সংখ্যা। ইভেন মূলদ সংখ্যার ডেফিনেশন কী ছিল বলো? মূলদ সংখ্যার ডেফিনেশন ছিল যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। জিরোকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, জিরো যেমন 0/1। তাহলে এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। ওরা যা বলেছে মূলদ নয়, এটা ভুল বলেছে। তাহলে অপশন নম্বর ডি রাইট হবে। 0 একটা অখণ্ড সংখ্যা, অবশ্যই একটা গোটা সংখ্যা। পূর্ণ সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3 এ থেকে শুরু করে -1, -2, -3, এগুলো সবই হচ্ছে কি বলো? পূর্ণ সংখ্যার উদাহরণ। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? কারণ 0কে তো মূলদ আকারে প্রকাশ করা যায়, তার জন্য মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা কেন? কারণ তোমার প্রয়োজনে তোমরা এতদূর অবধি যা পড়াশোনা করেছো, ফার্দার চাকরি পাওয়ার জন্য যত পড়াশোনা তোমাদের করতে হবে, তোমাদের অঙ্ক করার সুবিধার্থে তোমরা যা ইউজ করবা সবই বাস্তব সংখ্যা। অবাস্তব তোমরা দেখোই নি। তাহলে 0 একটা ডেফিনেটলি বাস্তব সংখ্যা। তাহলে কী হলো বলো? 0 একটা ডেফিনেটলি বাস্তব সংখ্যা। বোঝা গেল আশা করি? কনসেপ্টের সঙ্গে এটাকে রিলেট করতে পারছো। চলো পরের অঙ্ক। বলেছে, দেখো গ্রুপ ডি পরীক্ষায় এসছে কোশ্চেনটা। বলেছে নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি অবশ্যই ভুল? বলেছে এখানে দেখো, বলেছে 0 সব থেকে ছোট অখণ্ড সংখ্যা। কে বলেছে ভাই 0 সব থেকে ছোট অখণ্ড সংখ্যা? অখণ্ড সংখ্যা মানে কি বলো? অখণ্ড যেটা গোটা গোটা আছে সেটাকেই অখণ্ড বলে। যেটাকেই আমরা নাম দিয়েছি অখণ্ডকে, আবার আমরা নাম দিয়েছি পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে কি? গোটা গোটা আছে। তার মানে পূর্ণ সংখ্যার মধ্যে কারা থাকে বলো? মাইনাসগুলোও থাকে, -3, -2, -1, 0, 1, 2, 3, এই সব সংখ্যাগুলো থাকে। তাহলে 0 সব থেকে ছোটো কে বলেছে? 0 থেকে তো ছোটো আছে -1, -2, -3। ইনফ্যাক্ট তুমি সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা খুঁজেই পাবে না। কেউ যদি বলে -100, তো আরেকজন বলবে -105, তার থেকে ছোটো। তাহলে সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা পাওয়া সম্ভবই না। এরা বলে দিচ্ছে 0 সব থেকে অখণ্ড সংখ্যা। তাহলে ডেফিনেটলি এটা ভুল কথা। বলেছে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বলেছে সব থেকে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। দাঁড়া, এখানে বলছে কোনটি ভুল? অবশ্যই ভুল। 0 সব থেকে ছোট অখণ্ড সংখ্যা। এখানে বলতে হতো, দাঁড়াও দেখে নেই আগে, তারপর কোশ্চেনটা আমি জাস্টিফাই করছি কি বলতে চেয়েছে। বলেছে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই সব থেকে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, তারপরে 0 শুরু হয়ে যাবে, তারপরে 1, 2, 3 হয়ে যাবে। সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। ঠিকই বলেছে ওরা। -8, -7, -5, -4 এইভাবে করতে করতে ধরো অসীম থেকে চলছে, ∞, -100 এইভাবে করে চলছে। সব থেকে ঋণাত্মক -3, -2, -1। -1ই লাস্ট, তারপর থেকে তো 0 শুরু হয়ে যাবে না, 1, 2, 3 শুরু হয়ে যাবে। তাহলে সব থেকে বড় কে? -1 না? এখন তোমার 1 মনে হতে পারে যে ছোট তো, কিন্তু 1-এর আগে যদি মাইনাস লাগানো থাকে তাহলে -1টা সব থেকে বড় হয়ে যায়। তাহলে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা একদম ঠিক কথা বলেছে ওরা। তারপরে প্রতিটি স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো তুমি আগে দেখো কোনটাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা তোমাদেরকে আমি শিখিয়েছি? অবশ্যই শিখেছি। এই যে ন্যাচারাল নাম্বার যেটা বলেছি না আমি, এটার বাংলা নামই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কে আছে? 1 থেকে শুরু করে সবাই আছে, 1, 2, 3, 4, 5। তাহলে 1 থেকে শুরু করে সবাই আছে, 1 থেকে শুরু করে সবাই আছে।
তাহলে স্বাভাবিক সংখ্যা যেটা আমি বললাম, স্বাভাবিক সংখ্যা মানে কারা? স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু করে 2, 3 এগুলো সবাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেগুলো গুণার কাজে তোমরা ইউজ করো সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা, সবগুলো তো গোটাই থাকে, তাই না? তাহলে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, রাইট? এটাও ঠিক কথা বলেছে। বলেছে সংখ্যা লাইনের -3-এর ডান দিকে -4 সংখ্যাটি থাকে। সংখ্যা লাইন বলতে কি বোঝায়? এবার সংখ্যা লাইনটা তোমাকে বুঝতে হবে। সংখ্যা লাইন কিছুই না, তোমাদের অলরেডি আমি শিখিয়ে দিয়েছি সংখ্যা লাইন কী। সংখ্যা লাইন হচ্ছে ওই যে পূর্ণ সংখ্যার লাইন, সেটাকে বলে সংখ্যা লাইন। যেমন এরকমভাবে যদি একটা লাইট টানো, তাহলে তুমি এখানে 0 নিলে, এখানে 1 নিলে, এখানে 2 নিলে, এখানে 3 নিলে, এইভাবে করে ডট ডট করে ইনফিনিটি অবধি চলছে। এখানে -1 নিলে, এখানে -2, -3, এভাবে করে ডট ডট করে -ইনফিনিটি অবধি চলছে। তাহলে এটাকে বলা হয় সংখ্যা লাইন। বলেছে সংখ্যা লাইনে, তাহলে এখানে -4 থাকবে। বলেছে সংখ্যা লাইনে -3-এর ডান দিকে -4 সংখ্যাটি থাকে। -3 কোথায়? এই যে এখানে -3, তাহলে এর ডান দিক কোনটা? ডান দিক হচ্ছে এটা। ওরা বলেছে -3-এর ডান দিকে -4 থাকে। কোথায় ডান দিকে থাকে? বাঁ দিকে থাকে, বাঁ দিকে থাকে। -3-এর ডান দিকে তো -2 থাকে, বাম দিকে থাকে -4। তাহলে এটা ভুল বলেছে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে ওরা ডি অপশান কারেক্ট চুজ করেছে, কিন্তু দুটো অপশান ভুল আছে। এই অপশানও, ডি অপশান, এই দুটো অপশানই ভুল আছে। 0 সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা হতেই পারে না। -5, -3 এটা বলেছে। এবার বলেছে কোনটি অবশ্যই ভুল, সেই হিসেবে তুমি দিতে পারো অপশান ডি, কিন্তু দুটোই ভুল আছে। এ নম্বর অপশানও ডি নম্বর অপশানও দুটোই ভুল আছে। ঠিক আছে? তাহলে এটা রাইট আনসার কোন অপশানটা হবে? রাইট আনসার তুমি ডি, এখন এরা ডি নিয়েছে, তুমি এখন ডি দাও, কিন্তু দুটোই ভুল আছে, এটা আমি শিওর 100%। রাইট? চলো, বলেছে তারপরে দেখো, এই পরীক্ষাটা একটা কোশ্চেন এসেছে নাম্বার সিস্টেম থেকে। কি বলেছে দেখো, যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, বলছে 4টা সংখ্যাকে গুণ করতে হবে, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, আর একটা সংখ্যা। গুণ করলে নাকি আমরা নেগেটিভ পাবো, নেগেটিভ পাবো। মানে গুণ করলে আমরা কি পাবো বলো? গুণ করলে আমরা নেগেটিভ পাবো, মানে ঋণাত্মক আসবে। তবে সংখ্যা 4টি সম্বন্ধে নিচের কোন বিবৃতি সঠিক? দেখো তাহলে, একটি ঋণাত্মক সংখ্যা, দুটি ধনাত্মক সংখ্যা, একটি শূন্য। বলেছে এটা কি সঠিক হবে? দেখো, একটি ঋণাত্মক সংখ্যা যদি তুমি নাও, -1 নিলাম মনে করো, দুটি ধনাত্মক নিলাম, +1, +1, আর একটা 0 নিলাম। 0 নিতে বলেছে না, একটি শূন্য, তাহলে তো আলটিমেটলি শূন্য চলে আসবে না, ঋণাত্মক কীভাবে আসলো? তাহলে এটা অ্যান্সার হবে না। ওরা বলেছে এমন 4টা সংখ্যা চুজ করতে হবে যাদেরকে গুণ করলে যেন নেগেটিভ পাওয়া যায়, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। বলছে 4টি ঋণাত্মক সংখ্যাকে গুণ করলে কি হবে? নেগেটিভ হবে? দেখি তো, 4টা ঋণাত্মক সংখ্যা গুণ করো, মনে করো -2, -2, -2, যে কোনো তুমি সংখ্যা নিতে পারো, -2, 4টা ঋণাত্মক নিয়ে দেখো। তাহলে দেখো, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, আর এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস, আলটিমেটলি প্লাস প্লাস গুণ করলে প্লাস, তাহলে এখানে আসলো +16। তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। আমাকে 4টা সংখ্যা এমনভাবে চুজ করতে হবে যেন গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, এখানে ধনাত্মক সংখ্যা হয়ে গেল গুণফল, তাহলে এটাও আনসার হবে না। এবার বলেছে দুটি ধনাত্মক নাও আর দুটি ঋণাত্মক নাও। নিচ্ছি দুটি ধনাত্মক নিচ্ছি, একটা প্রথমে +2 নিলাম আর একটা +2 নিলাম, আর দুটো ঋণাত্মক নিচ্ছি, একটা -2 নিলাম আর একটা -2। তুমি এক নিয়েও দেখতে পারো, তাহলে প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো বলো? +16। তাহলে এটাও হবে না আনসার। এবার বলছে 3টি ঋণাত্মক সংখ্যা নাও, তাহলে 3টি ঋণাত্মক সংখ্যা নাও, একটা নাও -2,
তার সঙ্গে -2, তার সঙ্গে -2, আর একটা ধনাত্মক নাও, তাহলে একটা নিলাম +2। এবার গুণ করে দেখো তো কী হচ্ছে, মাইনাসে মাইনাসে +4 আর প্লাসে মাইনাসে -4, আর এই দুটোকে গুণ করলে কত হবে বলো, -16। তাহলে তিনটি যদি তুমি ঋণাত্মক সংখ্যা দাও, দ্যাট মিন্স তিনটা নেগেটিভ সংখ্যা নাও এবং একটি ধনাত্মক সংখ্যা নাও, তাহলে তাদেরকে গুণ করলে ডেফিনেটলি -16 ঋণাত্মক হবে। বুঝেছ? তাহলে এরমভাবে তোমাদের কোশ্চেন আসবে। দেখো, আশা করি বুঝে গেছো। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক বলেছে এক্স এর সর্বনিম্ন কোন মানের জন্য রাশিটি একটি পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে গোটা। যে রাশিটি কোশ্চেনে দেওয়া আছে সেই রাশিটি কত বলো, 50/x-4। আপাতত এটা ভগ্নাংশে দেওয়া আছে, তাই না? ভগ্নাংশে দেওয়া আছে। বলেছে তোমাকে এমনভাবে এক্স চুজ করতে হবে, এক্সটাকে এমন সংখ্যা চুজ করতে হবে সেটা যেন সব থেকে ছোটো হয় এবং এটার জন্য একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়ে যায়, ভগ্নাংশ আর না থাকে। এখন এটাকে যদি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে কাটাকাটি করে যেন পূর্ণ সংখ্যায় চলে আসে। এবার অপশান তোমাকে বসাতে হবে, অপশানগুলো সব। তাহলে 1 নম্বর অপশানে তুমি যাও, 39 বসিয়ে দেখো তো কী হচ্ছে। 50/39 - 4, দ্যাট মিন্স 35। এই 39টা বসিয়ে দিলাম এক্সের জায়গায়। সেটা তো পূর্ণ সংখ্যা কই হলো, এটা তো একটা ভগ্নাংশ। কাটাকাটিও যদি তুমি ফার্দার করো, 5 × 10 = 50, 5 × 7 = 35, তাহলে এটা কি হয়ে গেল বলো, এটা তো ভগ্নাংশই থাকলো। তাহলে এটা 39কে বসিয়ে আমরা পূর্ণ সংখ্যা পাবো না। এবার -11 বসাও। বি নম্বর অপশান, -11 বসাচ্ছি। তাহলে 50 এক্সের জায়গায় যদি -11 বসাই, তাহলে -11 - 4, দ্যাট মিন্স -15 হয়ে গেল। এটাকে তো কাটাকাটি করা যাবে না, ফুলফিল। পাবো কত আমরা? পাবো হচ্ছে 5 দিয়ে যদি কাটো, 5 × 10 = 50 আর -3। তাহলে এটা কোথায় পূর্ণ সংখ্যা হলো? ওরা তো বলেছে এক্সের মান এমনভাবে চুজ করো যেন এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে -11 হচ্ছে না। এবার -4 দিয়ে চুজ করো, -5, 4 যদি বসাই এক্সের জায়গায় -4 যদি বসাই, -18 হবে সি নম্বর অপশানে। তাহলে এটাও পূর্ণ সংখ্যা নয়। তাহলে ডি নম্বর অপশানে যদি আমি কি বসাই বলো, -36 বসাই, তাহলে দেখো পূর্ণ সংখ্যা হয়ে যাওয়ার একটা চান্স আছে। -36 যদি বসাই, -36 - 14 -50, কাটাকাটি করলে কেটে যাবে এবং থাকবে কি পড়ে বলো, -1। ইনফ্যাক্ট যদিও মাইনাস বেরিয়েছে, এটা তো পূর্ণ সংখ্যাই না। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলেছিলাম, -∞ থেকে শুরু করে -3, -2, -1, 0, 1, 2, 3, এই যত গোটা গোটা সংখ্যা আছে সবই তো তোমার পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে -1 তো একটা পূর্ণ সংখ্যা। তাহলে আনসার কী হবে বলো, আনসার সিও হলো না, আনসার হলো তাহলে কি বলো, ডি নম্বর। এইভাবে করে অপশান চুজ করে তোমাকে করতে হবে। যেমন পরের অঙ্কটা একদম সেম কোশ্চেন এসছে পরীক্ষা হলে, তোমরা করবে। এখন দেখো সি নম্বর অপশানটা করার চেষ্টা করি। 1 নম্বর অপশানটা আমি বসাচ্ছি প্রথমে। তাহলে 65 এক্সের জায়গায় বসালাম 1 - 14, দ্যাট মিন্স 65/-13 কেটে গেল, দেখো -5, পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। ওরা বলেছে পূর্ণ সংখ্যা পেতে হবে, কিন্তু এখানে দেখো এ নম্বর অপশান অ্যান্সারেই নেই। বি নম্বর অপশানে 65/79 - 14 বসাই, 79 - 14 বসাই। এক্সের পরিবর্তে বি নম্বর অপশানে যদি 79 দেওয়া আছে, তাহলে 65/65 কত পেয়ে গেলাম, 1। তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। সবগুলো তো পূর্ণ সংখ্যা পাচ্ছে, আশ্চর্য ব্যাপার। আগেরটাতে তো একটাতেই পূর্ণ সংখ্যা পেয়েছি ডি নম্বর অপশানে, ডিরেক্ট ডি নম্বর উত্তর দিয়ে দিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে সবগুলোতে পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে কীভাবে আনসার করব? সি নম্বর দেখি, সি নম্বর অপশানটা বসিয়ে দেখি কত হচ্ছে। 65
65 মাইনাস 51 মাইনাস 14, দ্যাট মিন্স 65 মাইনাস 65, তাহলে কত হচ্ছে বলো? -1। এখানেও পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। ডি নম্বর অপশানটা দেখো, ডি নম্বর 65 মাইনাস 1 মাইনাস 14, দ্যাট মিন্স 65/-15। এটাকে কাটাকাটি করা যায় না, অর্থাৎ এখানে আমরা পাবো 5 দিয়ে যদি কাটো 5 তেরো 65/13 মাইনাসে, তার মানে একমাত্র ডি নম্বর অপশানটা থেকে পূর্ণ সংখ্যা হবে না, তাহলে ডিটা আমরা ডেফিনেটলি কেটে দিতে পারবো, এখানে পূর্ণ সংখ্যা হবে না। এখন প্রশ্ন, এক্সের মান যখন 1 বসিয়েছি তখনও পূর্ণ সংখ্যা পেয়েছি, এক্সের মান যখন 79 বসিয়েছি তখনও পূর্ণ সংখ্যা পেয়েছি, এক্সের মান যখন -51 বসিয়েছি তখনও পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, কিন্তু আনসার কোনটা হবে? বলেছে এক্সের সর্বনিম্ন মানের জন্য, মানে এক্সের মানটা সব থেকে যেটা ছোট সেটাই তোমাকে চুজ করতে হবে। অপশান এরকম তুমি পেয়ে যেতে পারো যেখানে 2-3টে অপশানের জন্য পূর্ণ সংখ্যা আছে, কিন্তু তোমাকে নিতে হবে কোনটা বলো? সর্বনিম্ন, সব থেকে ছোটোটা নিতে হবে, সব থেকে ছোট, সব থেকে ছোটোটা নিতে হবে। তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা আছে বলো? সব থেকে ছোট 1, 79 মাইনাস 51 মধ্যে কোনটা সব থেকে ছোটো? যে মাইনাস আছে সেই তো সব থেকে ছোটো, তাই না? তাহলে মাইনাস সব থেকে ছোটো, তাহলে সেই কারণে 1 আনসার তুমি নেবে না, 79ও তুমি আনসার নেবে না, যে সব থেকে ছোটো সেটাই তুমি নেবে আনসার, তার জন্য -51 হবে এটা সঠিক আনসার। তাহলে তোমাকে কিন্তু এই কোশ্চেন আসলে 4টা অপশানই চেক করে দেখতে হবে। এখানে যদি বলতাম এক্সের কোন সর্বোচ্চ মানের জন্য, এখানে যদি কোশ্চেনটা এক্সের সর্বোচ্চ মানটা বলতো সর্বোচ্চ মান, সর্বোচ্চতম মানটা যদি তোমাকে জিজ্ঞেস করতো, তাহলে কিন্তু তুমি তখন 79 আনসার ঠিক করতা। বুঝেছ? আশা করি বুঝে গেছো। ঠিক আছে, দ্যাটস দ্য এন্ড অফ নাম্বার সিস্টেমের ফার্স্ট পার্ট। তো তোমাদের ধীরে ধীরে আমি নাম্বার সিস্টেমটা খুব ইজিলি এইভাবে করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে, ঠিক আছে?